সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের একাদশ বিজ্ঞান শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রজিৎ কুমার রায়, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজকের অনলাইন ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের জ্যামিতি অংশের সরলরেখা নিয়ে কথা বলবো। তোমরা জানো যে গণিত প্রথম পত্রে তত্ত্বীয় অংশে মোট 75 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই 75 নম্বরের মধ্যে 50 নম্বর সৃজনশীল এবং 25 নম্বর থাকে বহু নির্বাচনীতে। এই 50 নম্বরের মধ্যে দুইটি বিভাগ থাকে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে থাকে বীজগণিত এবং জ্যামিতি, আর খ বিভাগে থাকে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। বীজগণিত এবং জ্যামিতি অর্থাৎ ক বিভাগে প্রত্যেকটা থেকে, অর্থাৎ বীজগণিত থেকে 2টা প্রশ্ন থাকে, জ্যামিতি অংশ 2টা প্রশ্ন থাকে, মোট 4টা প্রশ্ন। ক বিভাগে ওরকম 4টা প্রশ্ন, মোট 8টা প্রশ্ন থাকে। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 2টা করে 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হয়, 5 10 50 নম্বর। তাহলে সেই সূত্র মতে বা সেই হিসাবে জ্যামিতি অংশে 2টা প্রশ্ন থাকবে, যাতে 20 নম্বর থাকবে। এই জ্যামিতি অংশে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সরলরেখা। এই সরলরেখা আমাদের আজকের আলোচ্য বিষয়। সরলরেখা ভালোভাবে বুঝতে গেলে স্থানাঙ্ক সম্বন্ধে, বিন্দুর স্থানাঙ্ক সম্বন্ধে বা কোঅর্ডিনেট জিওমেট্রি সম্বন্ধে ধারণা থাকা খুব দরকার। তা আজকের যে আলোচনা সূচি, তাতে আমাদের 3টি বিষয় আমরা আলোকপাত করব। প্রথমে একটা বিন্দুকে সমতলে কিভাবে স্থাপন করতে হয়। দ্বিতীয় যে বিষয়টা আলোচিত হবে সেটা হলো স্থানাঙ্ক কত প্রকার এবং তাদের মধ্যে কি সম্পর্ক আছে। তৃতীয় বিষয়, একটা সমতলে স্থাপিত 2টি জানা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র প্রতিপাদন। তো চলো আমরা শুরু করি কিভাবে একটা বিন্দুকে সমতলে স্থাপন করতে হয়। আমরা জানি বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ বেধ কিছুই নেই, আছে শুধু অবস্থান। সেই বিন্দুকে যদি সমতলে স্থাপন করতে হয় তাহলে আমাদের 2টা জিনিস জানা প্রয়োজন পড়ে। এক হচ্ছে ওই বিন্দুর ভুজ, আর একটা হলো তার কোটি। তাহলে ভুজ কোটি কি সেটা আমাদের জানতে হবে। আমরা এখানে একটা সমতল পৃষ্ঠ দেখা যাচ্ছে। আমরা এই পৃষ্ঠের উপরে 2টা লম্ব রেখা আঁকছি। একটা রেখার নাম এক্স ও এক্স ড্যাশ, আর একটা রেখা ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্স ও এক্স ড্যাশ এই রেখাটা আনুভূমিক রেখা, আর ওয়াই ও ওয়াই ড্যাশ এই রেখাটা উল্লম্ব রেখা। এই আনুভূমিক রেখাকে বলা হয় এক্স অক্ষ, উল্লম্ব রেখাকে বলা হয় ওয়াই অক্ষ। আর এই এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় মূল বিন্দু, যার ইংরেজি নাম হলো অরিজিন। মূল বিন্দুকে নরমালি ও দিয়ে প্রকাশ করা হয়। এখন এই সমতলে কোনো বিন্দু যদি আমরা স্থাপন করতে চাই তাহলে 2টা জিনিস জানার প্রয়োজন পড়বে। সাপোজ এখানে একটা বিন্দু আছে পি বিন্দু। সেই পি বিন্দু যদি এখানে স্থাপন করতে চাই তাহলে আমার
এই পি বিন্দু থেকে অর্থাৎ ওয়াই অক্ষ থেকে পি বিন্দুটা কত দূরে আছে সেটা জানা দরকার। আবার পি বিন্দু থেকে এক্স অক্ষ অর্থাৎ এক্স অক্ষ থেকে পি বিন্দুটা কত দূরে আছে সেটা জানা দরকার। এই যে এই দুই দূরত্ব ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে সেই বিন্দুর দূরত্ব জানলে আমরা ওই বিন্দুকে সমতলে স্থাপন করতে পারি। এই যদি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর যে দূরত্ব সেটাকে বলা হয় ওই বিন্দুর ভুজ, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা বা এক্স কোঅর্ডিনেট, এবং এক্স অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব যাকে বলা হয় কোটি বা ওয়াই কোঅর্ডিনেট বা শুধু অর্ডিনেট, যাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একটা বিন্দু লিখতে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন পড়ছে, তার ভুজ এবং কোটি। ভুজকে প্রথমে মাঝে কমা তারপরে কোটি লিখে দুই পাশে ফাঁক ব্র্যাকেট দিয়ে একটা বিন্দু লেখা হয়, প্রকাশ করা হয়। এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা এঁকেছি পরস্পর লম্ব রেখা, এই দুইটা রেখা পুরা স্পেসটাকে, পুরা প্লেনটাকে, পুরা সমতলকে চার ভাগে ভাগ করেছে। চার ভাগে ভাগ করছে। এখানে দেখা যাচ্ছে এক্স অক্ষ প্লেনটাকে দুই ভাগে ভাগ করেছে, উপরের এক অংশ এই এক অংশ। ওয়াই অক্ষটিকে একইভাবে দুই ভাগে ভাগ করেছে, এই পাশের অংশ এই পাশের অংশ। তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ মিলে পুরা প্লেনটাকে চার ভাগে ভাগ করেছে। এই যে প্রথম ভাগ সেটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট, আর দ্বিতীয় চতুর্ভাগ সেটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগ সেটাকে ইংরেজিতে বলে থার্ড কোয়াড্রেন্ট, চতুর্থ চতুর্ভাগ সেটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। এই ওয়াই অক্ষ থেকে ডাইনে এক্স এর ধনাত্মক মানগুলো থাকে, সেই হিসাবে প্রথম চতুর্ভাগে এক্স এর ধনাত্মক মান থাকে, চতুর্থ চতুর্ভাগেও এক্স এর ধনাত্মক মান থাকে। ওয়াই অক্ষ থেকে বামে এক্স এর ঋণাত্মক মান থাকে, সেই হিসাবে দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর ঋণাত্মক মান, তৃতীয় চতুর্ভাগেও এক্স এর ঋণাত্মক মান। এক্স অক্ষের উপরের দিকে ওয়াই এর ধনাত্মক মান থাকে, তাহলে এক্স অক্ষের উপরের দিকে যদি ওয়াই এর ধনাত্মক মান থাকে তাহলে প্রথম চতুর্ভাগে ওয়াই এর মান ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগেও ওয়াই এর মান ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে, এটা তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ সেটা এক্স অক্ষের নিচে হওয়ায় নিচের দিক ওয়াই এর মান ঋণাত্মক, সেজন্য এখানে ঋণাত্মক, এখানে ঋণাত্মক। তার মানে দেখা যাচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক বসাতে গেলে বা একটা বিন্দুকে স্থাপন করতে গেলে সমতলে তার এক্স এর মান ধনাত্মক এবং ওয়াই এর মানও ধনাত্মক হলে সেটা প্রথম চতুর্ভাগে বসে। এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ধনাত্মক হলে সেই বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে বসে। এক্স এর মান ঋণাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক হলে তৃতীয় চতুর্ভাগে, এবং এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক হলে চতুর্থ চতুর্ভাগে বসে। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, সাপোজ 3 - 5 এই বিন্দুটা আমরা স্থাপন করতে চাই। তাহলে দেখা যাচ্ছে ওয়াই এর মান এক্স এর মান ধনাত্মক এইটা, ওয়াই এর মান ঋণাত্মক এটা, তার মানে সেই বিন্দুটা হবে চতুর্থ চতুর্ভাগে এইখানে 3 - 5 এই টাইপের হবে বিন্দুটা। এভাবে আমরা যে কোনো বিন্দুকে সমতলে স্থাপন করতে পারি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সম্বন্ধে তোমাদের জ্ঞান অবশ্যই আগেও আছে, তখন ক্লাস 9-10-এও এগুলো করেছো, একদমই প্রিলিমিনারি স্টেজে জ্যামিতি অংশে আমাদের আলোচনা। তা আমরা এখন এই যে স্থানাঙ্ক লিখছি, এই স্থানাঙ্ক আসলে কত প্রকার, দ্বিতীয় টপিকে আমরা চলে যাচ্ছি। স্থানাঙ্ক কত প্রকার এবং তার মধ্যে সম্পর্ক কি। আমরা একটা বিন্দুকে যখন সমতলে স্থাপন করছি, একটা বিন্দুকে সমতলে স্থাপন করার সময় আমাদের দুইটা দিকে খেয়াল রাখতে হচ্ছে। একটা হলো
ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব, যেটাকে বলছি ভুজ, যাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি। আর একটা হলো এক্স অক্ষ থেকে তার দূরত্ব, যাকে বলছি কোটি, যাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করছি। তাহলে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হলো তার ভুজ, আর কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হলো তার কোটি। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে থিটা, এটা হলো অর্ডিনেট। এভাবে ভুজ এবং কোটির মাধ্যমে একটা বিন্দুকে আমরা লিখছি। এই লেখাটা প্রথম প্রচলন করেন ফরাসি গণিতবিদ রেনে দেকার্ত। তিনি প্রথম এই পদ্ধতিটা প্রবর্তন করেন একটা বিন্দুকে স্থাপন করার জন্য ভুজ এবং কোটির মাধ্যমে, অর্থাৎ এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেটের মাধ্যমে একটা বিন্দুকে সমতলে উপস্থাপন করেন। তার নাম অনুসারে বা তার নামের প্রতি শ্রদ্ধা রেখেই এই যে স্থানাঙ্ক লেখার যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে বলা হয় কার্তেশীয় পদ্ধতি। রেনে দেকার্ত সেই কার্তেশীয় পদ্ধতি নামে এই পদ্ধতিটাকে স্বীকৃতি দেওয়া হয়। আর এই স্থানাঙ্ককে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এই তলটাকে কার্তেশীয় তল বলা যেতে পারে। তাহলে এই কার্তেশীয় পদ্ধতিতে একটা বিন্দুর স্থানাঙ্ক লিখতে আমাদের ভুজ লাগবে, কোটি লাগবে, মাঝে কমা, দুই পাশে ভাঁজ ব্র্যাকেট দিয়ে বিন্দুর স্থানাঙ্ক লিখি। এই কার্তেশীয় পদ্ধতি ছাড়াও আর একটা পদ্ধতি আছে, যার নাম পোলার পদ্ধতি। পোলার পদ্ধতিতেও একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি। পোলার পদ্ধতিতে একটা বিন্দুর স্থানাঙ্ক লিখতে গেলে কি কি প্রয়োজন পড়বে আমরা দেখি। এই সমতলে একটা বিন্দু নিলাম ও। ও বিন্দুগামী একটা রেখা নিলাম ও এক্স। এই যে ও বিন্দু, এটাকে বলা হয় পোল বা বাংলায় বলে মেরু। আর এই ও এক্স রেখাটাকে বলা হয় আদি রেখা। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটা বিন্দু নিয়েছি ও বিন্দুগামী একটা রেখা নিয়েছি ও এক্স। এই ও এক্স রেখাটাকে বলা হচ্ছে আদি রেখা এবং এই ও বিন্দুটাকে বলা হচ্ছে মেরু বা পোল। এখন এই মেরু এবং আদি রেখার সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য, সাপোজ এখানে একটা বিন্দু নিলাম পি, সেই পি ওর সঙ্গে যুক্ত করে দিলাম হলো ওপি একটা রেখা। সেই রেখাটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। আর সেই রেডিয়াস ভেক্টর এই যে আদি রেখা ও এক্স এর সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো যে এই পি বিন্দুর অবস্থান জানার জন্য, কোথায় স্থাপিত বিন্দুটা সেটা জানার জন্য এই দুইটা জিনিস জানলেই এনাফ। যদি আমার এই দূরত্বটা জানা থাকে আর সেই দূরত্বটা এই ও এক্স রেখার সাথে অর্থাৎ আদি রেখার সাথে কত ডিগ্রি কোণ করেছে সেটা যদি আমি জানি, তাহলে সেই দুইটা জিনিসের মাধ্যমে এই বিন্দুর অবস্থান আমরা নিশ্চিত করতে পারি যে এত এই বরাবর আছে এবং সে এত ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে অবস্থান করছে। তাহলে কোনো বিন্দুর অবস্থান জানতে আমাদের সেই পোল থেকে ওই বিন্দুর দূরত্ব অর্থাৎ রেডিয়াস ভেক্টর জানা দরকার এবং সেই রেডিয়াস ভেক্টর আমার আদি রেখার সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেও কোণ উৎপন্ন করতে পারে, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরেও কোণ উৎপন্ন করতে পারে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে করে তাহলে সেটা পজিটিভ অ্যাঙ্গেল, ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরে যদি করে তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ তৈরি করে। তাহলে এই যদি আর থিটা,
সেই রেডিয়াস ভেক্টর এবং অ্যাঙ্গেল এই দুইটা জিনিসের মাধ্যমে একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারি বা একটা বিন্দুকে স্থাপন করতে পারি তলে। তাহলে এই যে আর এবং থিটার মাধ্যমে যে বিন্দু যে লেখা হলো যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটার নামই হলো পোলার পদ্ধতি। তো মূলত স্থানাঙ্ক দুই প্রকার, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হলো পোলার স্থানাঙ্ক। এই দুই পদ্ধতিতে একটা বিন্দুর স্থানাঙ্ক লেখা হয়ে থাকে। এখন আমাদের এই দ্বিতীয় টপিকসে আমাদের এই যে দুইটা পদ্ধতি আসলো, কার্তেশীয় পদ্ধতি এবং পোলার পদ্ধতি। এই যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক, এই কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক কি আছে সেটা দেখতে চাই। ওকে, তাহলে দেখি। মনে করে এটা একটা কার্তেশীয় তল, এখানে দুইটা লম্ব রেখা নিলাম, এক্স ও এক্স ড্যাশ, আর একটা ওয়াই ও ওয়াই ড্যাশ। এই কার্তেশীয় তলে একটা বিন্দু নিলাম পি। যে বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক আর থিটা, ও বি যোগ করে দিলাম। তাহলে পোলার স্থানাঙ্কের ডেফিনেশন অনুসারে ওপি হলো আর, আর এই যে ও এক্স আদি রেখা যদি ধরি, তাহলে ও এক্স রেখার সাথে ওপি রেখা ব্যাসার্ধ ভেক্টর এই থিটা কোণ উৎপন্ন করেছে। আমরা পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে পি এম লম্ব টেনে দিলাম। পি এম লম্ব টেনেছি ও এক্স, টানার ফলে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। একদমই সোজাভাবে আমি বলার চেষ্টা করছি। আমরা একটা বিন্দু নিয়েছি সমতলে, পি যার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক আর থিটা, ও পি যোগ করেছি। ডেফিনেশন অনুসারে পোলার স্থানাঙ্কের ও পি ইকুয়াল টু হবে আর, এবং সেই আর আদি রেখা ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, পি এম লম্ব টেনেছি, যার ফলে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। জিওমেট্রিতে একদম বেসিক কথা এটা, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত সেটা বলে দিতে পারি আমরা। ওয়াই অক্ষের দূরত্ব হলো তার ভুজের সমান, ভুজের পরম মানের সমান, আর যেহেতু দূরত্ব নেগেটিভ হতে পারে না, আর সেই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হলো তার কোটির পরম মানের সমান। তাহলে সেই হিসাবে পিএম ইকুয়াল টু হবে ওয়াই এবং ওএম ইকুয়াল টু হবে এক্স। এখন দেখো এই যে ত্রিভুজ পিওএম হলো, পিওএম এই সমকোণী ত্রিভুজের থিটা কোণটা আমরা চিহ্নিত করেছি সূক্ষ্মকোণ হিসাবে। তাহলে একটা ত্রিভুজে যতক্ষণ পর্যন্ত সূক্ষ্মকোণ চিহ্নিত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না সেই ত্রিভুজে কোনটা ভূমি এবং কোনটা লম্ব। যেহেতু থিটা কোণ চিহ্নিত করা আছে, এম কোণটা সমকোণ, তাহলে এম কোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এই পিএম এবং ওএম এর মধ্যে এই থিটা কোণ সংলগ্ন যে বাহু থাকবে ও এম সেটা হলো ভূমি, আর পিএম হলো লম্ব। তাহলে ত্রিকোণমিতিক রেশিও যেটা আমরা জানি, ত্রিভুজ পি ও এম হতে আমরা cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? cos থিটা ইকুয়াল টু ভূমি, ও এম অতিভুজ হলো ওপি। সেখান থেকে লিখতে পারি ও এম ইকুয়াল টু ওপি cos থিটা, বা ও এম সমান আমরা এখানে দেখেছি এক্স, এক্স ইকুয়াল টু ওপি সমান আর cos থিটা। এটা এক নম্বর দিয়ে রাখলাম। তদ্রূপ সেই ত্রিভুজ পিওএম এ এই
সাইন থিটা ইকুয়াল টু লম্ব PM বাই ভূমি লম্ব বাই অতিভুজ OP। সেখান থেকে PM ইকুয়াল টু OP সাইন থিটা বা PM ইকুয়াল টু হলো ওয়াই আর OP-র মান হলো R সাইন থিটা। এটা হলো 2 নম্বর। এখন 1 ও 2 বর্গ করে যোগ করলে কি পাওয়া যাবে? যোগ করলে পাওয়া যাবে R স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কোয়াদ স্কয়ার থিটা সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, বা R স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, বা R সমান রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। আর এই 2 নম্বরকে যদি 1 নম্বর দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাই tan থিটা 2 ভাগ 1 করলে পাবো sin বাই cos tan থিটা সমান y বাই x, বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এটা দিলাম 4 নম্বর সমীকরণ। তাহলে এই যে 4টা সম্পর্ক আমরা পেলাম, প্রথম পেয়েছি x ইকুয়াল টু r cos থিটা, 2 নম্বরে পেয়েছি y ইকুয়াল টু r sin থিটা, 3 নম্বরে পেয়েছি r ইকুয়াল টু রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, আর 4 নম্বরে গিয়ে পেলাম থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। এই যে 4টা সম্পর্ক পেলাম, অ্যাকচুয়ালি দেখো x y, এই x আর y আর r আর থিটার মধ্যে এখানে সম্পর্ক আছে, এটাতেও x y এবং r থিটার মধ্যে সম্পর্ক আছে। তাহলে আমাদের প্রথম এই যে দ্বিতীয় টপিকসের প্রথমেই আমরা বলেছি যে 2 প্রকার যে স্থানাঙ্ক আছে সেই স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক বের করতে চাই। এই সেই সম্পর্ক, এই 4টা সম্পর্ক কার্তেশীয় পদ্ধতি বা কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে বিরাজমান। তাহলে এই সম্পর্কগুলোর মাধ্যমে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে যেতে পারি, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে যেতে পারি, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে চলে আসতে পারি। কথা আমরা মনে করো যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে r থিটা, সেটা জানা আছে, সেখান থেকে আমি কার্তেশীয় স্থানাঙ্কে আসবো, মানে x y আসবো। তখন কিন্তু দেখো এই 1 এবং 2 নম্বর যে রিলেশন আমরা পেয়েছি, যে সম্পর্ক পেয়েছি, তার মাধ্যমে আমরা r এবং থিটা যদি জানা থাকে তাহলে এখানে r আর থিটার মান বসিয়ে দিলে x পেয়ে যাবো, এখানে r এবং থিটার মান বসিয়ে দিলে y পেয়ে যাবো। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যে সম্পর্ক, এর মাধ্যমে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে চলে আসতে পারি। আবার 3 নম্বর এবং 4 নম্বর যে সম্পর্ক আছে সেই সম্পর্কের মাধ্যমে যদি কার্তেশীয় স্থানাঙ্ক জানা থাকে, অর্থাৎ x আর y যদি জানা থাকে, তাহলে 3 নম্বর এবং 4 নম্বর যে সম্পর্ক, যে সূত্র, এটা ব্যবহার করে আমরা r থিটায় চলে আসতে পারি, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে ব্যাক করতে পারি। আমরা একটা উদাহরণ দিয়ে দেখাতে চাই,
সেটা তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে কি করে এই সম্পর্ক ব্যবহার করে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার স্থানাঙ্কে দেওয়া যায়, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে দেওয়া যায়। সেটা আমরা একটা অঙ্ক দেখি। মনে করো একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হলো 3 - 3, 3 - 3। এই কার্তেশীয় এত বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয়। দেখো তাহলে আমরা এটা কার্তেশীয় স্থানাঙ্ক, এর পোলার স্থানাঙ্ক বের করতে হবে। মনে হতে পারে স্যার কিভাবে বুঝবো এটা পোলার স্থানাঙ্ক এবং এটা কার্তেশীয় স্থানাঙ্ক? ভেরি সিম্পল। দেখো স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, এখানে কার্তেশীয় স্থানাঙ্কে দুইটাই সংখ্যা আছে, কোনো অ্যাঙ্গেল নেই। কিন্তু পোলার স্থানাঙ্কে এখানে সংখ্যা থাকলেও সেকেন্ড কম্পোনেন্ট যেটা থাকে সেটা অ্যাঙ্গেলে থাকে। অ্যাঙ্গেল আমরা জানি কোণ পরিমাপের দুইটা পদ্ধতি, একটা ষাটমূলক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। এই ছাড়া আর একটা পদ্ধতি আছে, সেটা হলো শতমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক রেডিয়ান। এই যে শতমূলক পদ্ধতির কথা যেটা আমরা বলেছি, সেই শতমূলক পদ্ধতির প্রচলন নেই বলে ওটা আমরা আর ব্যবহার করি না। তাহলে এই যে আমরা বললাম যে পোলার পদ্ধতিতে বিন্দুর স্থানাঙ্ক লেখার সময় এখানে সংখ্যা থাকলেও দ্বিতীয়টা অ্যাঙ্গেলে থাকে। এই অ্যাঙ্গেলটা দুইভাবে দেওয়া যেতে পারে, একটা হচ্ছে ডিগ্রিতে দেওয়া যেতে পারে আর একটা রেডিয়ান দেওয়া যেতে পারে। যেভাবেই দেওয়া থাক না কেন, এই যে সেকেন্ড কম্পোনেন্ট দেখে আমরা নিশ্চিত হই যে এই বিন্দুটা পোলার পদ্ধতিতে লেখা না কার্তেশীয় পদ্ধতিতে লেখা। যদি এখানে অ্যাঙ্গেল থাকে তাহলে এটা পোলার স্থানাঙ্ক হবে, আর যদি দুইটাই সংখ্যা থাকে তাহলে সেটা কার্তেশীয় স্থানাঙ্ক হবে। এখন এখানে দুইটা সংখ্যা আছে, আমরা দেখে বুঝছি এটা কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে পোলার স্থানাঙ্কে অর্থাৎ আর থিটা নিতে হবে। তাহলে আমরা তো জানি যে একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় আর তার পোলার স্থানাঙ্ক যদি আর থিটা হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক ওই যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে আমরা সেই কথাটা লিখতে পারি সমাধানে। সমাধান করতে গিয়ে আমরা লিখতে পারি, জানি এক্স ওয়াই কার্তেশীয় স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুর পোলার স্থানাঙ্ক আর থিটা হলে, এই যে সম্পর্কটা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এইটা আমরা আর আর থিটা যদি দেওয়া থাকতো তাহলে এই সম্পর্কটা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার এখানে যেতে হবে আর থিটা, তার মানে এক্স ওয়াই দেওয়া আছে, তখন আর এই 1 নম্বর আর 2 নম্বর ব্যবহার করা ঠিক হবে না। আমরা ব্যবহার করব তৃতীয়টা, অর্থাৎ এক্স আর ওয়াই জানা থাকলে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে যেতে চাই, তাহলে এই সম্পর্কটা লিখব, আর সমান রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে পরিস্থিতিটা দিয়ে নিই, এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3, এই যে 3, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে -3। অতএব আর সমান এই 3 3 কে 9 যোগ 9, দুইটা 9, তার মানে 3√2। এখন দেখো এই যে থিটাটা বের করার সময় আমার সাবধানী হতে হবে যে
থিটাটার অবস্থান দেখে, অর্থাৎ বিন্দুটার অবস্থান দেখে আমার ঠিক করতে হবে থিটাটা কেমন হবে। আমরা আগেই বলেছি পোলার স্থানাঙ্কে যে থিটাটা, সেই থিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে সৃষ্টি হতে পারে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেও সৃষ্টি হতে পারে। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে ধনাত্মক অ্যাঙ্গেল সৃষ্টি হতে পারে, ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে ঋণাত্মক অ্যাঙ্গেল সৃষ্টি হতে পারে। যেভাবেই হোক দুইভাবের একভাবে করলেই হবে। তা আমরা এখানে লক্ষ্য করছি বিন্দুটার স্থানাঙ্ক 3 - 3। তাহলে সেই কথাটা আমরা লিখতে পারি। তাহলে পেলাম আর ইকুয়াল টু পেয়েছি 3√2। এবার থিটার মান বের করব। যেহেতু 3 - 3 বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে, আমরা দেখতে পাচ্ছি চতুর্ভাগে এই যে 3 - 3, এক্স এর মান ধনাত্মক, ওয়াই এর মান ঋণাত্মক, তাহলে বিন্দুটা হবে চতুর্থ চতুর্ভাগে। তো সেই জন্যে সেহেতু এই যে থিটা, এই থিটার মান টুয়াইস পাই থেকে ছোট, বাট থ্রাইস পাই/2 অর্থাৎ 270 ডিগ্রি থেকে বড় হবে, তার সমকোণ 360 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এই যে থিটাটা, তাহলে বিন্দুটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, তাহলে আমার সাপোজ এটা এইখানে বিন্দুটা অবস্থান করছে, এই জায়গায়, এই বিন্দুতে এই ঘূর্ণায়মান রেখা দুইভাবে আসতে পারে। এক হলো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে। খুব ভালো করে দেখো, এটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই কনফিউশন সৃষ্টি হয় কিভাবে আমরা এটা করব, বিশেষ করে থিটা বের করার সময় ঝামেলায় পড়ে যাই। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে আসতে পারি, আবার ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমেও আসতে পারে। যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে এই চতুর্থ চতুর্ভাগে আসতে চাও, তাহলে পুরা তার সমকোণ ঘুরায় দাও। তার থেকে তুমি কতটুকু আছে, এখানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে কতটুকু আছে সেটা বিয়োগ করে দাও। অর্থাৎ তাহলে এখান থেকে যখন এটা বললাম, অতএব থিটা ইকুয়াল টু টুয়াইস পাই মাইনাস tan ইনভার্স ওই যে y/x, অর্থাৎ এখান থেকে পুরাটা ঘুরে এই পর্যন্ত চলে আসছে প্রথম, এই যে টুয়াইস পাই। আর তারপরে আবার এই চতুর্থ চতুর্ভাগে থাকতে হলে এটা এই টুয়াইস পাই নেওয়া মানে বাউন্ডারি লাইনে চলে যাওয়া, কিন্তু সেটা তো না। আমার চতুর্থ চতুর্ভাগে থাকলে তো আবার পিছাতে হবে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পরে নেগেটিভ অ্যাঙ্গেল সৃষ্টি হবে, এই যে সেইটা tan ইনভার্স y/x। এখন এইটা হিসাব করো, টুয়াইস পাই মাইনাস tan ইনভার্স y এর মান হলো, এখানে আছে -3, x এর মান হলো +3 এর মডুলাস, এটা সমান টুয়াইস পাই মাইনাস tan ইনভার্স 1। তাহলে সেখান থেকে টুয়াইস পাই মাইনাস tan ইনভার্স tan π/4, এটা সমান টুয়াইস পাই মাইনাস π/4, এটা সমান 7 π/4। তাহলে আর পেয়েছিলাম 3√2 আর থিটা পেলাম 7 π/4। অতএব বিন্দুটির স্থানাঙ্ক আর পেয়েছিলাম 3√2 আর থিটা পেলাম 7 π/4। এটাকে তুমি এই থিটাটা যদি ঘড়ির কাঁটার দিকে দিতে, অর্থাৎ ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে দিতে, এই অবস্থায় দিতে, তাহলে কিন্তু এভাবেও লিখতে পারতে। সেটাও দেখাই যাতে কনফিউশন সৃষ্টি না হয়, যে থিটা ইকুয়াল টু অ্যানাদার সিস্টেম প্রসেস। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে
মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স মাইনাস ট্যান ইনভার্স 1 এটা ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 এটা সমান মাইনাস পাই বাই 4। অতএব তখন বিন্দুটির স্থানাঙ্ক হতো 3√2, মাইনাস পাই বাই 4। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে কি করে দেওয়া যায়। পোলার স্থানাঙ্কের আর এর মানটা ব্যাসার্ধ ভেক্টরের মানটা বের করতে সমস্যা নেই, কিন্তু থিটাটা বের করার সময় তোমাদেরকে সাবধানী হতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে আসতে পারো, আবার ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমেও আসতে পারো। দুইভাবে যে কোনো একভাবে করলেই উত্তর রাইট। আমরা এখন দেখতে চাই যদি একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক না দিয়ে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বের করা যায় দেখি। একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক 4,π/6 দেওয়া আছে। সাপোজ একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক 4,π/6 বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো, এটা হলো কোশ্চেন। আমরা সমাধানে লিখছি, ধরি বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক xy জানি। ওই পুরো লাইন লিখতে পারলে ভালো, যে আমরা জানি xy একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হলে তার পোলার স্থানাঙ্ক যদি r θ হয়, তাহলে আমার যেহেতু x আর y বের করতে হবে, সেই জন্য xy কার্তেশীয় স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুর পোলার স্থানাঙ্ক r θ হলে x equal to r cos θ, y equal to r sin θ। এখানে থিটার মান দেওয়া আছে, এখানে r equal to বলা আছে 4 আর θ equal to বলা আছে π/6। অতএব x equal to 4 cos π/6, y equal to 4 sin π/6। 4 cos π/6 অর্থাৎ cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান √3/2, আর এটার বেলায় 4 sin 30 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে এটা হলো 2√3 আর এটা হলো 2। অতএব বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক হবে 2√3, 2। আমরা পোলার স্থানাঙ্ক দেওয়া ছিল, কার্তেশীয় স্থানাঙ্ক বের করলাম। দেখো পোলার স্থানাঙ্ক যখন দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক যখন বের করতে হবে, তখন কিন্তু আমরা 1 নম্বর এবং 2 নম্বর সম্পর্ক ব্যবহার করেছি। এর আগের বার ব্যবহার করেছিলাম 3 নম্বর এবং 4 নম্বর। অর্থাৎ r এবং θ যখন বের করতে হবে, তখন r equal to √(x² + y²) আর θ equal to tan inverse y/x। এই দুটো সম্পর্কের মাধ্যমে r θ থেকে xy এ যাব। আর যখন r আর θ মান দেওয়া থাকবে,
থিটা, ওখানে থিটা থেকে এক্স ওয়াই গেলাম, আর থিটা থেকে, এখানেও আর এবং থিটা থেকে আমরা এক্স ওয়াই এ যাচ্ছি। ওখানে এক্স ওয়াই থেকে আর থিটায় গেছিলাম, আর এখানে এক্স এর মান বের করছি, ওয়াই এর মান বের করছি উইথ দ্য হেল্প অফ আর এবং থিটা। সেটা বের করে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক বের করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তার অল্টারনেটিভ অপোজিটটা আমরা বের করলাম। আবার কখনো কখনো সমীকরণও দেওয়া থাকতে পারে, হয়তো কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে, পোলার সমীকরণ বের করতে হবে, কিংবা পোলার সমীকরণ দেওয়া আছে, কার্টেসীয় সমীকরণ বের করতে হবে। সেম ওয়েতে আমরা করে দেখাতে পারি সেটা। যেমন x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2 এর পোলার সমীকরণ নির্ণয় করো। x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 2, এই যে সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে কার্টেসীয় সমীকরণ, এর পোলার সমীকরণ বের করতে হবে। তা সমাধানে আমরা লিখব, জানি x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা। আমরা এক্স ওয়াই থেকে আর থিটা যেহেতু যাবো, সেজন্য 1 নম্বর এবং 2 নম্বর সম্পর্ক ব্যবহার করব। অতএব এই না, এখন দেওয়া আছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 2, x এর পরিবর্তে আর স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস ওয়াই এর পরিবর্তে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা সমান 2। আর স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2, বা আর স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তোমাদের ত্রিকোণমিতি এখনো স্টার্ট হয়নি অনলাইন ক্লাসে, কিন্তু যখন ত্রিকোণমিতি আমরা করাবো বা করানো হবে, তখন দেখবা যে সম্পর্ক, এই একটা সূত্র আছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos 2 থিটা, এটা ইকুয়াল টু। এই যদি দেখো, এই এক্স ওয়াই বিশিষ্ট সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে সমীকরণ, এমনটা সমীকরণ বের করলাম যেখানে এক্স আর ওয়াই এর অস্তিত্ব আর নেই, সেখানে আছে আর এবং থিটা। আর এবং থিটা থাকে পোলার সমীকরণে বা পোলার স্থানাঙ্কে। তো সেই পোলার স্থানাঙ্কে যে আর এবং থিটা থাকে, সেই আর এবং থিটা সমন্বিত সমীকরণ আমরা পেয়ে গেলাম, যা নির্ণেয় সমীকরণ। তাহলে এই যে কার্টেসীয় সমীকরণ ছিল, সেখান থেকে পোলার সমীকরণ আমরা বের করে ফেললাম। আবার পোলার সমীকরণ থেকেও কার্টেসীয় সমীকরণে একইভাবে যেতে পারি, অর্থাৎ আর থিটা থেকে, আর থিটা দেওয়া থাকবে, সেই আর থিটা থেকে আমরা এক্স ওয়াই এ চলে যাব। সেম উপায়ে তোমরা এটা করে ফেলতে পারো। আমি জানি কুষ্টিয়া সরকারি কলেজে তোমরা যারা ভর্তি হয়েছো তারা খুব যোগ্যতা সম্পন্ন, এবং তোমরা লাকি এনাফ যে এই অঞ্চলের মধ্যে কুষ্টিয়া সরকারি কলেজ একটা সেরা প্রতিষ্ঠান, সেরা শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হতে পেরেছো, আর এই অঙ্কগুলো তোমাদের কাছে একেবারেই সোজা, খুব সহজেই তোমরা করতে পারবে বলে আমি আশা করছি। এবার আমাদের তৃতীয় যে আলোচনার বিষয়, সেটা হলো একটা সমতলে স্থাপিত দুইটি জানা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য যে সূত্র আছে, সেই সূত্র প্রতিষ্ঠা করা, সেই সূত্র প্রতিপাদন করা। অর্থাৎ এমন একটা সূত্র আমরা বের করতে চাচ্ছি বা বের করব, যে সূত্রের মাধ্যমে যে কোনো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, অর্থাৎ তার স্থানাঙ্ক যদি তোমার জানা থাকে, তাহলে তার মধ্যবর্তী দূরত্ব তুমি বের করে ফেলতে পারো। আমরা এখন দেখতে চাই সেটা, একটা প্লেন আছে, এই সমতল পৃষ্ঠ আছে, সমতল পৃষ্ঠের উপরে
আমরা দুইটা লম্ব রেখা টেনেছি, একটা এক্স ও এক্স ড্যাশ যা এক্স অক্ষ নামে পরিচিত, আর একটা ওয়াই ও ওয়াই ড্যাশ যা ওয়াই অক্ষ নামে পরিচিত। আমরা বলেছি সমতলে স্থাপিত দুইটি দানা বিন্দু। আমরা একটা বিন্দু নিচ্ছি, সাপোজ এখানে বিন্দুটা নিলাম এ আর আরেকটা বিন্দু নিলাম বি। এই দুইটা বিন্দু নিয়েছি, দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, আমরা জানা স্থানাঙ্ক ধরে নিলাম x1 y1 এবং এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2। এখন এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে, a থেকে b যোগ করে দিলাম। এই ab ইকুয়াল টু কত সেটা বের করতে চাই উইথ দ্য হেল্প অফ নন কোঅর্ডিনেট, জানা স্থানাঙ্কের মাধ্যমে। আমরা এই a বিন্দু থেকে x অক্ষের উপরে AL লম্ব টেনে দিলাম। কি করেছি? AL লম্ব OX এঁকেছি। আবার বি বিন্দু থেকে x অক্ষের উপরে BM লম্ব টেনে দিলাম। বি বিন্দু থেকে AL রেখার উপরে BC লম্ব টেনে দিলাম। টানার ফলে দেখো যে এখানে ABC একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আমার উদ্দেশ্য পরিষ্কার, AB এর দৈর্ঘ্য নির্ণয় করা। পিথাগোরাসের উপপাদ্য বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হবে অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি, অর্থাৎ AB স্কয়ার ইকুয়াল টু হবে BC স্কয়ার প্লাস CA স্কয়ার। কাজে আমার উদ্দেশ্য যদি হয় AB এর মান বের করা, তাহলে আমাকে জানতে হবে BC ইকুয়াল টু কত, AC ইকুয়াল টু কত। এই BC ইকুয়াল টু কত, AC ইকুয়াল টু কত সেটা জানার জন্য আমরা জ্যামিতির একেবারে বেসিক কনসেপশন যেটা বলেছি, যে একটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে সেখান থেকে কিন্তু y অক্ষের দূরত্ব, সেখান থেকে x অক্ষের দূরত্ব বের করে ফেলতে পারি। এ বিন্দু থেকে আমরা এখানে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, তাহলে এ বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হবে x1, আর এ বিন্দু থেকে y অক্ষের দূরত্ব যা OL ও তাই হবে, অর্থাৎ OL ইকুয়াল টু x1। ঠিক একইভাবে বি বিন্দু থেকে y অক্ষের দূরত্ব যা সেটা OM ও তাই হবে, OM ইকুয়াল টু হবে x2। যার ফলে আমার জানা দরকার তো BC। BC ইকুয়াল টু কত? BC ইকুয়াল টু ML, আর ML ইকুয়াল টু কত? এই যে OL মাইনাস OM, এটা সমান x2 x1, OM সমান হয়েছে কত? OL সমান x1 মাইনাস x2। তাহলে এটা বের করে ফেললাম, x1 মাইনাস x2। এবার AC এর পরিমাণটা জানতে চাই। AL সমান কত? ওই যে কোনো বিন্দু থেকে y অক্ষ দূরত্ব তার কোটির সংখ্যা মানের সমান y1। BM সমান কত? BM সমান হলো y2। তাহলে আমার জানা দরকার AC। AC ইকুয়াল টু কত হবে? AC ইকুয়াল টু AL মাইনাস CL। CL তো জানি না, কিন্তু CL এর সমান দৈর্ঘ্য হচ্ছে BM, তাহলে AL মাইনাস BM। AL হচ্ছে y1, BM হলো y2। তাহলে এটুকের দৈর্ঘ্য পেলাম y1 মাইনাস y2। এখন এই যে ত্রিভুজ ABC হতে আমরা কি পাই? AB স্কয়ার ইকুয়াল টু এটা, অর্থাৎ AB ইকুয়াল টু BC স্কয়ার প্লাস CA স্কয়ার। BC এর পরিমাণ আমরা পেয়েছি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তার মানে দেখলাম যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করা একটা ফর্মুলা। কি সেই ফর্মুলা?
ফর্মুলা হলো প্রথম বিন্দুর ভুজ মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ হোল স্কোয়ার প্লাস প্রথম বিন্দুর কোটি মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি হোল স্কোয়ার এর রুট করলেই আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাই। এই দূরত্ব নির্ণয়ের সূত্রের সাথে তোমরা আগেই পরিচিত আছো। আমরা এই দূরত্ব নির্ণয় করে কি লাভ হবে আমাদের? এই দূরত্ব নির্ণয়ের মাধ্যমে আমরা যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবো, আর দূরত্ব যখন বের করতে পারবো তখন সাপোজ 4টা বিন্দু তোমাকে দেওয়া হয়েছে, বলা হলো যে সেই বিন্দুগুলো একটা বর্গের শীর্ষবিন্দু দেখাও, তাহলে তুমি দূরত্ব বের করতে পারবা দুইটা বিন্দুর। ওই 4টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে 4টা দূরত্বই যদি সমান হয়, আর কর্ণদ্বয়ের দূরত্ব যদি সমান হয়, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে বলতে পারবা যে 4টা বাহুর দৈর্ঘ্য সমান, আবার কর্ণও সমান, কর্ণের দৈর্ঘ্য সমান, অতএব বিন্দু 4টি একটি বর্গের শীর্ষবিন্দু। যদি কর্ণ দেওয়া সমান হয়, দৈর্ঘ্য সমান হলো, কর্ণ দেওয়া সমান হলো, তখন কিন্তু বিন্দু 4টা একটা বর্গের শীর্ষবিন্দু হবে না। জানি রম্বসের কর্ণদ্বয় অসমান, কিন্তু বাহুদ্বয় সমান, বাহুগুলো সমান। এভাবে এই দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে আমরা 4টা বিন্দু দেওয়া থাকলে তার সেই 4টা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমরা নিশ্চিত হতে পারি। ত্রিভুজ তো বিভিন্ন রকম আছে, সেই ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ হবে সেটা জানতে পারি। এভাবে দূরত্ব নির্ণয়ের মাধ্যমে আমরা এই চতুর্ভুজ কিংবা ত্রিভুজের বৈশিষ্ট্য বের করে ফেলতে পারি। তোমাদের এই চ্যাপ্টারে মূলত দূরত্ব নির্ণয় এবং দূরত্ব নির্ণয়ের মাধ্যমে বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করা, আর একটা বিন্দুর স্থানাঙ্ক সেটা কার্তেশীয় পদ্ধতি হোক আর পোলার পদ্ধতিতে হোক, সেটাকে কার্তেশীয় থেকে পোলারে, পোলার থেকে কার্তেশীয় আমরা কনভার্ট করতে পারি। তা আমাদের এই আলোচ্য সূচিতে 3টা বিষয় ছিল। তোমাদের সাথে আজকে ক্লাস নিতে পারি খুবই আনন্দ অনুভব করছি। আশা করি তোমাদের সাথে এরপরে আবার দেখা হবে, তোমাদের সাথে কথা হবে, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।